Assalamu alaikum viewers, welcome back to my another new lesson at Jafor Iqbal's English 8. Hope that you all are doing great and same as always. All praise is due to Allah who is the Lord of the world, most gracious, beneficent and merciful. This is Jafor Iqbal Sahib once again with you. So today we are going to learn another fantastic topic. So let's get started. Viewers, আমি মোহাম্মদ জাফর ইকবাল সাহিব আবারও আপনাদের সামনে নতুন একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটা বেসিক ইংলিশ ক্লাস 2। আজকের ভিডিওতে আমরা শিখব পাস্ট সিম্পল। এই ক্লাসটা আপনারা যারা জিরো লেভেল থেকে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট সকলের জন্য ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকের ক্লাসে আপনি জানতে পারবেন কিভাবে পাস্ট সিম্পল বাক্য গঠন করতে হয় এবং পাস্ট সিম্পল বাক্যকে কিভাবে নেগেটিভ করতে হয়, কিভাবে ইন্টারগেটিভ করতে হয়। সো লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, পাস্ট সিম্পল মানে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের টু প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। এবার স্যার সাবজেক্ট প্লাস ভার্বের টু, আমরা জানি ভার্বের তিনটা ফর্ম, V1, V2, V3। ভার্বের টু এটাকে বলা হয় পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম। সো এই কনজাংশন ভার্বগুলো প্রচুর পরিমাণে মুখস্থ রাখতে হবে, যে কোনো গ্রামার বই আছে। সো আমরা জানি সাবজেক্টের পরে ভার্বের টু আসবে, তারপরে অবজেক্ট অথবা এক্সটেনশন, এটাকে বলা হয় পাস্ট সিম্পল স্ট্রাকচার। কিভাবে চিনব? বাংলা অর্থের মাধ্যমে আমরা এখন চিনব যে বাংলা ক্রিয়ার শেষে যখন ল, লে, লাম, ত, তে, তাম ইত্যাদি থাকবে বা উচ্চারিত হবে। যেমন সে বলল লো, আমি যাইতাম, সে এসেছিল, আমি লিখতাম, আমি পড়তাম, তারা আসতো, তারা খেলতো, তারা বলতো, তারা যাইতো, সে দেখা করেছিল। তার মানে সবগুলা বাক্যের শেষে ল আছে, তাম আছে, ল, লিলাম, ততে, তাম, এগুলো যখন কোনো ক্রিয়ার শেষে থাকবে, বাংলা ক্রিয়ার শেষে, তখন আমরা এটাকে সরাসরি বলবো কি পাস্ট সিম্পল অর পাস্ট ইনডিফিনিট। যখন কোনো বাংলা ক্রিয়ার শেষে এই সিম্বলগুলো পাবো, তখন ওই ধরনের বাংলা বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করতে চাইলে অবশ্যই কি দিয়ে করতে হবে? ভার্বের টু দিয়ে। আই মিন ইউ অল আর ক্লিয়ার। সাবজেক্টের পরে ভার্বের টু, তারপরে অবজেক্ট অথবা এক্সটেনশন, এটা হচ্ছে পাস্ট সিম্পল। এবার চলে আসুন, দেখেন এখানে অনেকগুলো পাস্ট সিম্পলের ভার্বের এক্সাম্পল দেওয়া আছে। ওয়েন্ট, ওয়েন্ট মানে কি? গোর টু, গো, ওয়েন্ট, গন। গো হচ্ছে, ওয়েন্ট হচ্ছে ভার্বের টু। তারপরে কেম, কাম, কেম, কাম। রাইট, রোড, রিটেন, দেখেন রোড হচ্ছে রাইটের 2 নম্বর ফর্ম। অ্যাট, ইট, অ্যাট, ইডেন। স্লেপ্ট, স্লিপ, স্ল্যাপ, স্ল্যাপ্ট, তার মানে স্ল্যাপ্ট হচ্ছে ভার্বের টু। তারপর দেখেন এখানে সাবজেক্ট প্লাস ভার্বের টু প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন আমরা এক্সাম্পলের মাধ্যমে অনেকগুলো এক্সাম্পল এবং স্ট্রাকচারের মাধ্যমে শিখব। দেখেন সাবজেক্ট প্লাস ভার্বের টু, দেখেন হি একটা সাবজেক্ট, রোড এখানে রাইট নেই কিন্তু এখানে রোড ভার্বের টু, কম্পোজিশন এটা অবজেক্ট। অনেক বাক্যে অবজেক্ট থাকবে না, এক্সটেনশন থাকবে। সো সাবজেক্ট প্লাস ভার্বের টু, মোট কথা সাবজেক্টের পরেই যখন সাবজেক্টের সাথেই যখন ভার্বের টু থাকবে, এটাকে আমরা সরাসরি বলবো পাস্ট সিম্পল। হি রোট আ কম্পোজিশন, সে একটা রচনা লিখেছিল। আচ্ছা, এখানে আই রোট আ কম্পোজিশন, দে রোট এ কম্পোজিশন, দ্য স্টুডেন্টস রোট এ কম্পোজিশন, মাই ফ্রেন্ড রোট এ কম্পোজিশন। সাবজেক্টগুলো চেঞ্জ করবেন। উই রোট এ কম্পোজিশন, মাই ফ্রেন্ড, মাই ব্রাদার, মাই সিস্টার রোট এ কম্পোজিশন। তার মানে এখানে সাবজেক্টগুলো একটার পর একটা চেঞ্জ করতে পারবেন। সো এখানে কোনো সাবজেক্টের কোনো রুলস নাই যে ভার্বের টু এর আগে কোন সাবজেক্ট হবে। সকল সাবজেক্টের সাথে ভার্বের টু হবে পাস্ট সিম্পলের ক্ষেত্রে। আচ্ছা, সাবজেক্ট প্লাস ভার্বের টু প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন, এটা হচ্ছে পাস্ট সিম্পল অর পাস্ট ইনডিফিনিট। দেখেন হি রোট এ কম্পোজিশন, সে একটা রচনা লিখেছিল। এটাকে যখন আপনি নেগেটিভ করবেন, না করবেন সে একটা রচনা লিখেছিল না মানে লিখেনি, তখন ওই সেন্টেন্সকে কি করবেন? যখন নেগেটিভ করতে যাবেন তখন আর এখানে কি করতে হবে? এখানে ডো নট দিলে হবে না, এখানে ডিড নট দিতে হবে। আপনি যদি বলেন হি নট রোট এ কম্পোজিশন, হবে না, বলতে হবে হি ডিড নট। ভার্বের টু যখন ভি টু থাকবে, এখানে যখন ভি টু থাকবে, তো ভি টু এর ক্ষেত্রে কি এটা নেগেটিভ করতে গেলে ভার্বের টু এর জন্য ডিড দিতে হবে সাবজেক্টের পরে মূল ভার্বের আগে। ডিড নট, এখানে শুধু নট না, ডিড নট, হি ডিড নট, এখানে রাইট। আবার দেখেন আমরা জানি ডো নট, ডিড নট, ডাজ নট, ডু, ডিড, ডাজ, এই তিনটা ব্যবহার করার পরে এই তিনটার পরে সর্বদাই অলওয়েজ ভার্বের ওয়ান হবে। এখানে যেহেতু ডিড ইউজ করা হয়েছে, আপনারা বলতে পারেন স্যার এখানে রুট এখানে রাইট কেন? কারণ এই ভার্বের টু এর আগে আমরা এই ভার্বের টু এর জন্য আমরা ডিড নট ইউজ করেছি।
সাবজেক্টের পরে ডিড নট ইউজ করছি, ডিড মানে পাস্টের সিম্পল, ওকে, এটা পাস্টের অক্সিলারি। সো হি ডিড নট রাইট এ কম্পোজিশন, এখানে দেখেন রুট হয় নাই কিন্তু, কারণ ডো নট ডিড নট গত একটা ক্লাসে আপনারা সবাই জেনেছি যে ডো নট ডিড নট ডাজ নট বা ডো ডিড ডাজ এগুলোর পরে অলওয়েজ সর্বদাই ভার্বের ওয়ান হবে। ক্লিয়ার? এখানে দেখেন যদি ওয়েন্ট থাকতো ডিড নট গো, এখানে যেহেতু রোড আছে ডিড নট রাইট, কেন? রোডের ওয়ান হচ্ছে রাইট। এবার এটাকে যখন প্রশ্ন করবেন, কোয়েশ্চেন করবেন, তখন আপনার বলতে হবে, দেখেন ডিডটা শুরু দিনে আসতে হবে, ডিড হি রাইট এ কম্পোজিশন, সে কি একটি রচনা লিখেছিল? আচ্ছা, এখন এটাকে নেগেটিভ কোয়েশ্চেন করবেন, নেগেটিভ ইন্টারগেটিভ, ডিডেন্ট হি রাইট এ কম্পোজিশন, সে কি একটি রচনা লিখেনি? আচ্ছা, এবার দেখেন এটাকে ডব্লিউএস ওয়ার্ড দিয়ে আবার প্রশ্ন করতে বা আপনি কোয়েশ্চেন করতে পারবেন, when did he write a composition, when did he write a composition, কখন সে একটি রচনা লিখেছিল? why didn't he write a composition, সে কেন একটি রচনা লিখেনি? এবার এখানে ভার্ব চেঞ্জ করে, সাবজেক্ট চেঞ্জ করে, ভার্ব চেঞ্জ করে আরো প্রচুর পরিমাণে সেন্টেন্স তৈরি করবেন। এখানে ওয়েন্ট দিয়ে বলতে পারেন আই ওয়েন্ট টু ঢাকা, আমি ঢাকা গিয়েছিলাম। দেখেন ওয়েন্ট হচ্ছে ভার্বের টু, সাবজেক্টের পরে গো বলা যাবে না, আই গো ঢাকা হবে না, আই ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে, তার মানে এখানে আপনার ভার্বের টু দিতে হবে। কেম, আই কাম না, ভার্বের টু মানে আই কেম হিয়ার, আমি এখানে এসেছিলাম। তারপর হচ্ছে রোট, আই অ্যাট পিৎজা, আমি পিৎজা খেয়েছিলাম। তাহলে এখানে স্ল্যাপড, আই স্ল্যাপড, আমি ঘুমিয়েছিলাম, আই স্ল্যাপড, এখানে স্লিপ না কিন্তু স্লিপের টু হচ্ছে স্ল্যাপড, আই স্ল্যাপড। তাহলে এখানে স্ল্যাপড হচ্ছে ভার্বের টু, সাবজেক্টের পরে ভার্বের টু ইউজ করতে হবে। এভাবে সাবজেক্ট চেঞ্জ করে, ভার্ব চেঞ্জ করে প্রচুর পরিমাণে সেন্টেন্স মেকিং করবেন। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, হ্যাঁ, ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে? আই ডিডন্ট গো, আমি যাইনি। আই অ্যাট, আমি খেয়েছিলাম, আই ডিডন্ট ইট, আমি খাইনি। ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে? আচ্ছা, এভাবে প্রচুর পরিমাণে সেন্টেন্স আপনি মেকিং করবেন, ঠিক আছে? আই প্লেড, আমি খেলেছিলাম, মাই ফ্রেন্ড প্লেড, আমার বন্ধু খেলেছিল, দ্য প্লেড, তারা খেলেছিল, দ্য ডিডন্ট প্লে, তারা খেলেনি। ডিড দে প্লে, তারা কি খেলেছিল? ওয়াই ডিডন্ট দে প্লে, তারা কেন খেলেনি? ওয়াই ডিড দে প্লে, ওয়েন ডিড দে প্লে, তারা কখন খেলেছিল? এভাবে প্রচুর পরিমাণ আপনি সেন্টেন্স মেকিং করবেন, প্রচুর পরিমাণে সেন্টেন্স আপনি মেকিং করবেন। এভাবে স্পিকিং করতে থাকেন, ইনশাআল্লাহ স্লোলি বাট শিওরলি ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ। ভিউয়ার্স, আশা করি আজকের ক্লাসটা আপনাদের অনেক ভালো লেগেছে। পাস্ট সিম্পল ইংলিশে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা যখন কোনো বাক্যকে অতীতে কোনো কথা বলতে যাব তখন পাস্ট সিম্পল দিয়ে করতে হবে, ঠিক আছে? সাবজেক্টের পরে ভার্বের টু, বাংলা চেনার উপায় হচ্ছে বাংলা ক্রিয়া শেষে ল লেলাম ত তেতাম। সো ভিউয়ার্স, আশা করি ক্লাসটা আপনাদের কাছে খুবই ভালো হচ্ছে। ক্লাসটা যদি ভালো লেগে থাকে ফ্রেন্ড সার্কেল সবার সাথে, কাজিন, বন্ধু বান্ধব সবার সাথে এটা শেয়ার করে দিবেন, সবাইকে শেখার সুযোগ করে দিবেন। শেয়ারিং নলেজ ইজ অ্যান আলটিমেট হ্যাপিনেস। সো ভিউয়ার্স, আশা করি নেক্সট টাইম আরো ইম্পর্টেন্ট টপিকটা আপনাদের সামনে আসবো। সো টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বি কানেক্টেড আর স্টে কানেক্টেড উইথ